অর্থ পাচার রোধের প্রকল্পে যারা কর্মকর্তারা নিয়োজিত আছেন, যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা এটাকে দেখাশোনা করেন, কিভাবে এটাকে প্রতিরোধ হয়, কিভাবে সেটাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই ব্যাপারে সব ব্যাংকের সাথে, সব ব্যাংক, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তাদের কর্মকর্তাদের সাথে একটা মত বিনিময় সভা, এক ধরনের ওয়ার্কশপ, এক ধরনের প্রেজেন্টেশন হচ্ছে। এখানে সব ব্যাংকের বা বেশিরভাগ ব্যাংকেরই মুখ্য কর্মকর্তা যারা আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারা এসছেন, ম্যানেজিং ডিরেক্টর ওনারা এসছেন, এবং সাথে যারা কামাল টু হেড অর্থাৎ ডিএম লেভেলের পদমর্যাদার সমানের তারা এসছেন, এবং তারা তাদের যে অভিজ্ঞতা বিভিন্নভাবে থেকে শিখেন বা যেভাবে শিখেন কেন, যে ধরনের বাধা তারা ফেস করছেন এবং আমাদের রেগুলেশনের যেসব প্রতিবন্ধকতা আছে বা আমি বলবো অস্পষ্টতা আছে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো পর্যাপ্ত রেগুলেশন নাই, সেই দিকগুলো নিয়েই আলোচনা করা। এবং উদ্দেশ্যটা হচ্ছে যে এগুলোর আলোকে আমরা কিছু প্রয়োজন হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো, প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো, যাতে মানি লন্ডারিংটা কম হয়। দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ। সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে কথা। কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই, চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি ঠিক করে যেটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যেন আরও না হয়, আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবে না হয়, সেই জন্য কী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে। অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো প্রথম, আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো, ফলে সেখানে 9.5-এর উপর উঠত না। প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হলো, প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে, সেপ্টেম্বর মাসের 7 তারিখে যে ডাটাটা প্রকাশিত হলো, সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল সেটা 14% হয়ে গেল, 14.5%-এর মতো। তো 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। আমরা 5-6, 5.5-6 মতো কমিয়ে ফেলেছি খাদ্য মূল্যস্ফীতি। নন ফুড ইনফ্লেশনটা এখনও ওইভাবে অতখানি কমে নেই, কিছুটা কমেছে। এটা 12.5%-এর মতো ছিল, সেটা এখন কমে 9.5 মতো আছে, 9.9 মতো আছে, 9%-এর উপর। তো 3%-এর মতো কমেছে। তো 3% কমেছে। আমি আশাবাদী এই কারণে যে এটা আরও কমবে সামনে, কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটা বাড়ে, কিন্তু 2-3 মাস 4 মাস পরে বাড়ে, আস্তে আস্তে হয়। কারণ খাদ্য মূল্য বাড়লেই মানুষ কষ্ট পায়, কিন্তু তখন তার 2-3 মাসের মধ্যে রিক্সা ভাড়া বেড়ে যাবে, বাড়ি ভাড়া একটু বাড়বে, এটা একটু বাড়বে, সেটা বাড়তে বিভিন্ন সার্ভিস সেক্টরে চুল কাটার খরচটা একটু বেড়ে যাবে, সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে, কিন্তু এটা একটু ল্যাগড এফেক্ট আছে। সিমিলারলি যখন খাদ্যমূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায় যে নন ফুডটা তখন ওই ল্যাগের কারণে ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও কমতে শুরু করে। তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব।